নিয়ে যে কমিশন গঠন করা হলো না ব্যারিস্টার আসলাম, এটা নিয়ে আপনি কোনো কিছু বলবেন যে এটা আসলে কমিশন করা উচিত ছিল, এই বিচারটা বা এখানে যে ঘটনাগুলি সেটা আসলে তদন্ত করা উচিত ছিল কিনা, সরকার কি এটা চাপা দিতে চেষ্টা করছে কিনা, বা কেউ কেউ বলছে যে আর্মি চাচ্ছে না যে এটার মধ্যে একটা কমিশন হোক? আপনার টেকটা একটু আমি জানতে চাই। জি জি, আমি পত্রপত্রিকায় যতটুকু দেখলাম যে বিচারাধীন আছে এই বিষয়টা, এবং সেই কারণেই কমিশন গঠন করা থেকে আপাতত বিরত থেকেছে, ইফ আই এম নট মিস্টেকেন। আমি এতটুকু দেখেছি, যদি বিচারাধীন থাকে তাহলে তো এই ব্যাপারে আপাতত কমিশন গঠন করা থেকে বিরত থাকাই ভালো। কিন্তু বিচারাধীন যদি না থেকে থাকে, আমি এই তথ্যটা এখনো নিজে ভেরিফাই করিনি, সেক্ষেত্রে কমিশন গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা তো একটা বিচারাধীন তো আছেই, মানে এটা একটা এটা একটা অনেকগুলি লেয়ারের বিচার এখানে হচ্ছে, সেখানের মধ্যে কিছু বিচার হয়েছে, সেটার মধ্যে যে অ্যাপিলের মানে বিচারের বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে অনেকগুলির বিচার হচ্ছে, মানে কোনো না কোনো ফরম্যাটে অসংখ্য বা বলা ঠিক হবে না, মানে আমার কাছে সংখ্যাটা নাই, অনেকগুলি মামলা আসলে বিচারাধীনের মধ্যে আছে। কিন্তু এর মধ্যে এনকোয়ারি কমিটি তো কোনো গঠন করা হয়নি কোর্টের অর্ডারের মাধ্যমে। মানে এই যে মামলাগুলোর কথা আপনি বললেন, এই তথ্যটা আমার জন্য জানাটা একটা প্রয়োজন, যে মামলাগুলোতে যদি কোর্টের মাধ্যমে কোনো এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে এবং এনকোয়ারির আদেশ দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়াটা চলমান, তাহলে তো আমাদের আলাদা করে আর কোনো কমিশনের প্রয়োজন নাই। কিন্তু সেটা যদি না হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এখানে ফ্যাক্ট ফাইন্ডিংটা তো ক্রিটিক্যাল, তারপরে না মামলা দায়ের করা হবে। তো ফ্যাক্ট ফাইন্ডিং এর জন্য তো একটা কমিশন গঠন করা অ্যাবসলিউটলি ক্রিটিক্যাল, যদি সেটা কোর্টের আদেশের মাধ্যমে অলরেডি না হয়ে থাকে। ওকে, আমরা একটু জনাব তাজুল ইসলামের কাছ থেকে এটা শুনি যে আপনি ব্যারিস্টার আসলাম আমাকে সম্ভবত শুনতে পেয়েছেন যে আমরা প্রশ্ন করেছিলাম যে বিডিআর নিয়ে, সেটি আগে প্রশ্ন করেছিলাম বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করাটা জরুরি ছিল কিনা, কমিশন গঠন থেকে সরকার পিছিয়ে আসলো কেন, আপনার টেকটা একটু আমরা শুনতে চাই। আমি জানি না যে সরকার পিছিয়ে এসেছেন কিনা বা এই পিছিয়ে আসার পেছনে কি কারণ, তবে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সবার মধ্যে যেটা প্রশ্নটা ছিল যে আগের বিচারে উইচ হান্টিং করা হয়েছে, প্রকৃত তদন্ত রিপোর্টকে ধামাচাপা দেওয়া হয়েছে, পেছনের যারা মাস্টার মাইন্ড ছিলেন তাদেরকে আড়াল করা হয়েছে, এবং যারা ক্ষমতাসীনদের মধ্য থেকে ঊর্ধ্বতন ব্যক্তিরা জড়িত ছিলেন তাদেরকে বিচারের বাইরে রেখে নিরীহ যে সমস্ত সিপাহীরা আপনি বলছেন যে বেসড অন ফ্যাক্টস নাকি হিয়ারসে? এটা দেখুন, এগুলো হিয়ার্সের বাইরে তো প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা ভুক্তভোগী, যারা বিডিআর এর হত্যাকাণ্ডের সময় যারা নানানভাবে এর সাথে এর দ্বারা প্রভাবিত হয়েছেন, সেই সমস্ত লোকদের কাছ থেকে শুনে আমরা বলছি, এবং বিশেষ করে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট, এই সমস্ত জিনিস কিন্তু আলোর মুখ দেখেনি। সুতরাং এই যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী একটা বিশাল বাহিনীকে রাজধানীর বুকে সেনাবাহিনীর তদন্ত রিপোর্ট পৃথিবীতে কখনো কোথাও, মানে বাংলাদেশে কখনো কোনো তদন্ত রিপোর্টকে আলোর মুখ দেখেছে? বাংলাদেশের দুজন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদের দ্বারা নিহত হয়েছেন, সেই সব ব্যাপারে চট করে কিছু তদন্ত কমিটিও হয়েছিল, সেগুলির রিপোর্ট কি কখনো এসছে আলোর মুখে? এটা আগে আসেনি বলে আসবে না, এটা আমি বিশ্বাস করি না। অতীতে বাংলাদেশ 52 বা 54 বছরের বাংলাদেশ এবং 5ই আগস্টের পরে বাংলাদেশকে আমরা ভিন্ন বাংলাদেশ মনে করি। আমরা মনে করি এই জিনিস আলোর মুখে আসতে হবে, কারা আমাদের সেনাবাহিনীকে এইভাবে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য যে কাজ করেছে, সেটার ব্যাপারে একটা কমিশন হয়ে ফ্যাক্ট ফাইন্ডিং হওয়াটা জরুরি। আগের বিচারগুলো যথার্থ প্রক্রিয়ায় হয়েছে কিনা সেটাও বের করা জরুরি, এবং এই বের করার না হলে বাংলাদেশে এই যে একটা এই বিপুল সংখ্যক সেনাবাহিনীর অফিসারদের স্বজনরা যারা তারা মনে করেন যে তাদের প্রতি জাস্টিস করা হয়নি, তাহলে এই বেদনার কিন্তু উপশম করা সম্ভব নয় যদি এটা কমিশন করা না যায়। সেই ক্ষেত্রে এই বিচারটা যেমন আজকে তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ নিয়ে এসেছেন যে এটাকে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হিসেবে ট্রিট করা যায় কিনা, একটা সেনাবাহিনীকে সিস্টেম্যাটিক ওয়েতে ধ্বংস করার জন্য এটা করা হয়েছে। তা আমরা যদি সেটা বিচারের জন্য আমরা বিশ্লেষণ করে দেখবো যে এখানে করা যায় কিনা। কিন্তু একটা রাষ্ট্রের একটা বাহিনীকে যদি একটা বড় পরিকল্পনার অংশ হিসেবে একদিক থেকে নির্মূল করার চেষ্টা করা হয়, ডেফিনেটলি সেটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির আন্ডারে পড়বে। কিন্তু এইটা খুবই ইন্টারেস্টিং না, মানে আমরা যখন এটা ভাবি তখন আমরা ভাবি যে এইটা দিয়ে বাংলাদেশের কেউ বা কোনো একটা মহল কোনো কিছু একটা অ্যাচিভ করতে পারে, 57 জন আর্মি অফিসারকে মেরে ফেলে কোনো একটা মহলের কোনো একটা উপকার হতে পারে। এইটা কি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে একটা বদনাম বা একটা অন্য কিছু দেওয়ার একটা পরিকল্পনা? মানে আমি আসলে হিসাব মিলাতে পারি না যাতে কার লাভ হবে। ধরেন আওয়ামী লীগের কি লাভ হবে এই 57 জনকে আর্মি অফিসারকে মেরে ফেলার ক্ষেত্রে তারা যদি একটা ভূমিকা রাখতো, বা মানে প্লটটা কি আসলে? জনাব তাজুল ইসলাম, দেখুন, এখানে যে শুধু আওয়ামী লীগে ইনভলভ ছিল এটা তো শেষ কথা নয়। আমার প্রতিরক্ষা বাহিনীর উপরে যখন আঘাতটা আসছে, এটা শুধুমাত্র আওয়ামী লীগের আসছে না, এর সাথে পেছনে আরো কোনো বড় শক্তি জড়িত আছে, সেটা বের করার প্রশ্ন কিন্তু আসছে। আপনি গত 16 বছরে আওয়ামী লীগের শাসন যদি দেখেন, যে ক্রমান্বয়ে এই দেশটাকে কিভাবে একটা পর রাষ্ট্রের প্রতি নির্ভরশীল করে তৈরি করা হয়েছে, এবং বিভিন্ন সময়ে আমাদের রাষ্ট্রের যে নির্ভরশীলতা এবং আজকে যে বাংলাদেশ জুড়ে ভারত বিরোধী মনোভাবের যে তুঙ্গে ওঠাটা, এটার পেছনে এইভাবে ক্রমান্বয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থার সবকিছুকে ভারতমুখী করার যে প্রবণতা, এটার সাথে যদি আপনি চেইন করে চিন্তা করেন, তাহলে এটা কিন্তু অ্যান্সার পাওয়া সম্ভব হতে পারে। যেখানে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে, যেখানে যে একটা আমার প্রবল শক্তিশালী একটা প্রতিবেশী রাষ্ট্র, সেটা যদি তার কলোনিয়ালিজম বলেন, তার আগ্রাসী নীতির কথা বলেন, তারা যদি পেছন থেকে কলকাঠি নেড়ে থাকে, এবং যারা ক্ষমতায় ছিলেন গত আমি এই প্রশ্নটা নিয়ে আসলে একটু